সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা ইরান ইসরায়েলের। সংঘাতে জড়ানো নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে যোগ দিলে নরক হবে পুরো অঞ্চল, তেহরানের হুঁশিয়ারি। নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, পরিবর্তন এনে আচরণবিধির খসড়া চূড়ান্ত করল নির্বাচন কমিশন। সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী। বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে বিএনপি, পরিবর্তন চায় জামায়াত এনসিপি সহ বেশিরভাগ দল। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে মত। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত। ওই দিনের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের, কমিটি গঠন। এবং 253 জনের গুমের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। বেশি জড়িত র্যাব, ভারতীয় গোয়েন্দা বাহিনীরও সংশ্লিষ্টতা পাওয়ার দাবি। ক্ষমতা ধরে রাখতে বিরোধী মত দমনের অভিযোগ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি স্বপ্নব নিবিড়। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল। আর নেতানিয়াহু জানিয়েছেন, শাসক পরিবর্তন নয়, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। এদিকে 7ম দিনে সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ইসরায়েল। এতে ক্ষয়ক্ষতি বাড়ছে দুপক্ষেরই। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলি ড্রোন ও বিমান একযোগে আঘাত হেনেছে তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দফতর, সম্প্রচার কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনে চালানো হয়েছে হামলা। ইসরায়েল বলছে, এসব স্থাপনায় তাদের জন্য কৌশলগত হুমকি। প্রতিটি হামলার লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করে দেয়া এবং পরমাণু কর্মসূচির সক্ষমতা ধ্বংস করা। তেহরানে হামলার পর একাধিক জায়গায় অনুষ্ঠিত হয় নিহতদের জানাজা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের আহবাজ শহরে কফিন বহন করে শোক মিছিলে অংশ নেন শত শত মানুষ। ইরান দাবি করছে, সাধারণ মানুষের উপরও হামলা চালাচ্ছে ইসরায়েল, যদিও এসব হামলাকে সুনির্দিষ্ট সামরিক অভিযানের অংশ বলে দাবি করছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে পাল্টা আঘাত হেনেছে ইরানও। ইসরায়েলের একটি হাসপাতাল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি বাহিনী দাবি করছে, ইরানের হামলায় সামরিক ঘাঁটি ছাড়াও বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এসব ভবন ঢাল হিসেবে ব্যবহার করছে বলে দাবি ইরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নেমে আসবে নরক, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। তার মতে, যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়ান, তবে ইতিহাসে তিনি চিহ্নিত হবেন এমন এক নেতা হিসেবে যিনি এমন একটি যুদ্ধে পা রেখেছিলেন যার সঙ্গে তার দেশের স্বার্থের কোনো মিল ছিল না। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে হামলা শুরুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে কয়েক দফা ফোনালাপ হয়েছে। ইরান বলছে, যদি ইসরায়েল হামলা বন্ধ না করে, তারা পরমাণু আলোচনায় ফিরবে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, পরমাণু কর্মসূচি থামানোই ট্রাম্পের প্রধান লক্ষ্য, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগে পিছপা হবেন না তিনি। ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের মতে, ইরান এখন আর দূরবর্তী হুমকি নয়, বরং সরাসরি সংঘাত উপযোগী শক্তি। সে অনুযায়ী হামলার গতি আরও বাড়াতে যাচ্ছে তেল আবিব। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা জটিল হয়ে পড়েছে। আকাশপথ বন্ধ থাকায় নৌপথে সাইপ্রাসে পৌঁছেছে শত শত ইসরায়েলি নাগরিক। তীব্র হামলার মধ্যেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, শাসক পরিবর্তন নয়, বরং পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। তবে এর ফলস্বরূপ ইরানি সরকার দুর্বল হয়ে পড়লেও তা হবে কেবল একটি ঘটনা প্রবাহ, কোনো নির্ধারিত উদ্দেশ্য নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। বলেন, অতীতে পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে দেশটির সম্পর্ক থাকলেও বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি।
ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল। গেল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তেহরান খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে। যদিও তার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আগেই জানান ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ নেই। এবার একই কথা জানালো জাতিসংঘ। সংস্থাটির পর্যবেক্ষক দল জানিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি। এরই মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক সাক্ষাৎকারে বলেন কে সঠিক এবং কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে, তবে এটিকে একটি কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও প্রযুক্তি ও ব্যাপক পরীক্ষা প্রয়োজন। তিনি আরো বলেন অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বর্তমানে সেই উৎপাদনগুলো পাওয়া যায়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, সেই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় এটি পরিচালনা করার অধিকার রাখে বলেও জানায় তেহরান। এদিকে ইরানে ইসরায়েলের হামলার আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে কোনো নিন্দা প্রকাশ না করে তাহলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা সীমিত করবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। 2018 সালে তেহরান থেকে 500 কেজি পরমাণু কর্মসূচি সম্পর্কিত নথি চুরি করেছিল মোসাদ। ওই ঘটনার পর খুন হতে থাকেন একের পর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানী। পরীক্ষাগারে বিস্ফোরণ, সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির মতো ঘটনায় উত্তপ্ত হতে থাকে তেহরান তেল আবিব দ্বন্দ্ব। বিশ্লেষকরা বলছেন 7 বছর পর সেই গোপন পারমাণবিক কর্মসূচির নথির জেরেই নতুন করে দেখা দিয়েছে ইরান ইসরায়েল প্রাণঘাতী সংঘাত। এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। শুরুতেই ইসরায়েল আকস্মিক হামলা চালিয়ে বসে তেহরানের পারমাণবিক স্থাপনায়, কিন্তু হঠাৎ করে ইসরায়েল কেন হামলা চালালো এ নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। 2018 সালের জানুয়ারি মাসে তেহরানের একটি সুরক্ষিত আর্কাইভে ঢুকে পড়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বিশেষ দল। মাত্র 6.5 ঘন্টার মধ্যে তারা চুরি করে 50,000 নথি ও 163টি সিডি। সবই ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি সংক্রান্ত বলে দাবি মোসাদের। তারা বলে ইরানের লক্ষ্য ছিল বোমা ডিজাইন, ওয়ারহেড উন্নয়ন আর শাহাব-3 ক্ষেপণাস্ত্রে ফিটিংয়ের ব্লুপ্রিন্ট। 3 মাস পর সেই নথি উন্মোচন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশ্বমঞ্চে ইরানকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসতেও উদ্বুদ্ধ করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোয়েন্দারা নথি চুরির সত্যতা স্বীকার করে। দাবি করা হয় চুক্তির পরও ইরান গোপনে কর্মসূচি চালিয়ে গেছে, যদিও এমনটা বরাবরই অস্বীকার করেছে তেহরান। গোপন পরীক্ষাগারে বিস্ফোরণ, সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির ঘটনায় উত্তপ্ত হতে থাকে তেহরান তেল আবিব দ্বন্দ্ব। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে সক্রিয় করে হিজবুল্লাহ হামাস সহ আঞ্চলিক নেটওয়ার্ক। সবশেষ চলতি বছর জুনে ইরানে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার দাবি করে। ইসরায়েলি হামলায় প্রাণ হারান অনেকে। পাল্টা জবাবে তেহরানও শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে আঘাত হানে তেল আবিব সহ বিভিন্ন শহরে। মোসাদের চুরি করা সেসব গোপন নথির জেরেই ফের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে ইসরায়েল ইরানের মধ্যে। নাদিম মারজান, সময় সংবাদ। এখন থেকে কোনো নির্বাচনের প্রচারণায় থাকবে না পোস্টার, এমন বিধান যুক্ত করে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করল নির্বাচন কমিশন। তবে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়া দল ও প্রার্থী উভয়কেই দিতে হবে হলফনামা, আর বিধি লঙ্ঘন করলে হতে পারে জেল জরিমানা। কমিশন সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচন এলেই পোস্টারে সয়লাভ হয়ে যায় নির্বাচনী এলাকা। ভোটারের দ্বারে না পৌঁছালেও পোস্টারই যেন জানান দেয় প্রার্থীর পরিচয়। প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে ফেলা নিয়েও কখনো কখনো হয় সংঘাত। এর বাইরেও বৈরী আবহাওয়ার হাত থেকে রক্ষা পেতে পোস্টারে লাগানো হয় প্লাস্টিক, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এসব থেকে দূরে রাখতে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার বন্ধের বিধান যুক্ত করে আচরণবিধি সংশোধন করেছে নির্বাচন কমিশন। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রচারণায় পরিবেশ বান্ধব
সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। আচরণবিধিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মন্ত্রী এমপিদের জায়গায় সংযুক্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্যদের। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে কেউ থাকলে প্রার্থী হওয়ার আগে পদত্যাগ করতে হবে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন সেটার বিধান করা হয়েছে। কমিশন বলছে আচরণবিধির খসড়া চূড়ান্ত হলেও রাজনৈতিক দলসহ সব অংশীজনদের মতামত দেওয়ার সুযোগ থাকবে। স্টেক হোল্ডার সাথে আলোচনা করার পর করতে গেলে পারে নতুন নতুন উপাত্ত আসতে পারে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে তারা। দুপুরে বনানীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ভারত ও মিয়ানমার সীমান্তে অব্যাহত পুশিনের প্রশ্নে তিনি বলেন, এখনও সেনাবাহিনীর হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হয়নি। জুলাই আন্দোলনের সময় মোতায়েন করা সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের অ্যাসাইনমেন্টে এখনও মাঠেই আছে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতিতে লাগাম টানতে দেয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও চলমান। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরই হয়তো ক্যান্টনমেন্টে ফিরতে পারবেন সেনা সদস্যরা। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জোর গুঞ্জন উঠলেও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বলেন, নির্দেশনা পাওয়া মাত্র সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছে বাহিনী। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো কার্যকর অগ্রগতি না থাকলেও প্রতিনিয়ত ভারত আর মিয়ানমার সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে প্রতিবেশীরা। তবে এখনও বিজিবিতেই আস্থা রাখতে চায় সেনাবাহিনী। স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি। বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়া গত 3 সপ্তাহে সারা দেশে বিভিন্ন অভিযানে 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলাবারুদ ও 996 জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতারের তথ্য জানানো হয় ব্রিফিংয়ে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। শনিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচির ঘোষণা নেতাদের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বিভিন্ন ভবন থেকে মিছিল নিয়ে যোগ দেন তারা। অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেন ফোরামের নেতারা। বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে বিএনপি। পরিবর্তন চায় জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দল। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষেও মত দিয়েছেন তারা। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে নিজেদের মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রোববার ফের আলোচনা হবে। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় 4র্থ দিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 29টি রাজনৈতিক দল। বিষয়বস্তু নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি জানায়, বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন চায় তারা। নেতারা বলেন, স্বৈরাচার ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার বিকল্প নেই। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ ঠেকাতে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে বৈঠকে মতামত দেওয়া হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট চায় এনসিপি। উচ্চকক্ষে নিম্নকক্ষের যে ভোটের অনুপাতই হচ্ছে উচ্চকক্ষে আমরা
সিট ডিস্ট্রিবিউশনের এই বিষয়টি আমরা কথা বলেছি। আমরা হচ্ছে না, আমরা গোপন ব্যালটের কথা আমরা ওখানে বলেছি। আলোচনার পর জামায়াত নেতারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনে তারাও গোপন ব্যালটে ভোটের পক্ষে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ দলটির। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে সেখানেও অনেকটাই মেজরিটি অর্গানাইজেশনগুলো আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির পরিবর্তন ও প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। 100 সদস্য বিশিষ্ট হওয়ার ক্ষেত্র, আবারও বলি অধিকাংশ দল, এর অর্থ এই নয় যে আমরা এই মুহূর্তে এটাকে ঐকমত্য বলে বলবো। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রোববার আবারও আলোচনা হবে বলে জানান আলী রিয়াজ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এখন থেকে প্রতি বছর দিনটিতে সরকারি ছুটি থাকবে। আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও জানান, মাসব্যাপী পালন করা হবে নানা কর্মসূচি। 5 আগস্টের আগেই জুলাই সনদ ঘোষণা করতে পরিকল্পনা উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি কাজ করবে বলেও জানান শফিকুল আলম। 36 জুলাই ক্যালেন্ডারের পাতায় যার নাম 5 আগস্ট 2024, ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের দিন। জুলাই জুড়ে কোটা আন্দোলন থেকে শুরু হয়ে 5 আগস্ট স্বৈরাচারী সরকারকে বিদায় জানানোর দিন। প্রায় বছর পেরিয়ে গেল, কিন্তু রক্তরঞ্জিত রাজপথের দগদগে ক্ষত মুছে যায়নি। হাজারো আহত এখনও বয়ে বেড়াচ্ছেন জুলাই। নতুন দেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশের ইতিহাসের পাতায় দিনটিকে গেঁথে রাখতে তাই প্রথম বছরে মাসব্যাপী কর্মসূচি হাতে নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ঘোষণা করা হবে জাতীয় দিবস। মাস জুড়ে কর্মসূচির লক্ষ্য জুলাই আন্দোলনের মতো বাংলাদেশকে আবারও ঐক্যবদ্ধ করা। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। রোববারই উপদেষ্টা পরিষদের বৈঠকে 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে। জুলাইয়ের মধ্যেই সনদ তৈরি করতে করা হচ্ছে কমিটি। ছাত্র জনতার একটা দাবি, তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে 5 আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সবগুলো বিষয় নিয়ে সরকারের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যম স্বায়ত্তশাসিত করতে শিক্ষা উপদেষ্টা CR আবরারের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এ সংক্রান্ত 58 সদস্যের একটি উদযাপন কমিটি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে তারা শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসাবে পালন করবে। এজন্য রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে। এজন্য কয়েকটি উপকমিটিও করার কথা জানান রিজভী আহমেদ। বলেন, শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণ করা হবে। জনগণের শক্তি বিপুল শক্তি, সেই শক্তির কাছে মানুষের বানানো কোনো তৈরি করা অস্ত্র টিকে নেই। সম্মিলিত মানুষের বিজয় সর্বত্র হয়েছে। 5 আগস্ট সেই বিজয় হয়েছে। এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে
একটি উদযাপন কমিটি করা হয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি। গুম সংক্রান্ত তদন্ত কমিশনে আসা ১,৮৫০টি অভিযোগের মধ্যে ২৫৩ জনের গুম হওয়ার অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। সবচেয়ে বেশি জড়িত র্যাব। সম্পৃক্ততা পাওয়া গেছে ভারতীয় গোয়েন্দা বাহিনীরও। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া দ্বিতীয় প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কমিশন সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তো দমন নীতির অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। গুম নিয়ে গত ৪ জুন প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এ নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। গুম সংক্রান্ত অভিযোগ সমূহের মধ্য হতে লিখিত বক্তব্যে কমিশনের সভাপতি জানান, এ পর্যন্ত ১৬টি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া গেছে। কমিশনে আসা ১,৮৫০ অভিযোগের মধ্যে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও গুমের শিকার ১৩১ জনকে খুঁজতে পুলিশ প্রধানের কাছে চিঠি দেয়া হয়েছে। ২৫৩ জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে ৩টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গুমের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত র্যাব, দেশের গোয়েন্দাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে ভারতীয় বাহিনীরও। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব, এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, এবং উনি ক্ষমাও চেয়েছেন ইন পাবলিক। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। কমিশনের সভাপতি জানান, বিগত সরকার ক্ষমতা দীর্ঘ করতে বিরোধী মত দমনের পাশাপাশি দলীয় কোন্দলের কারণে শাসক দলের লোকজনকেও গুম করেছে। জঙ্গি বিরোধী অভিযানের নামেও হয়েছে গুম। গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। সম্প্রতি ভারত থেকে পুশিন করা ব্যক্তিদের মধ্যে গুমের ভিকটিম আছে কিনা খতিয়ে দেখছে কমিশন। ডিসেম্বরের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আশা কমিশনের। অনুসন্ধানের কাজ চলমান অবস্থায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সিনিয়র এক আইনজীবীকে করা হয়েছে অ্যামিকাস কিউরি। প্রসিকিউশন বলছেন, বিচারের স্বচ্ছতা নিশ্চিতে সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টোবি ক্যাডম্যান জানান, আওয়ামী লীগের সময় ধ্বংস হওয়া বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। এদিকে ট্রাইব্যুনালের কাছে নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন গুম থেকে ফেরা ভুক্তভোগীরা। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনটি যে শেখ হাসিনার, তার প্রমাণ আগেই পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ এবং পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে হাজির বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যাই দেননি শেখ হাসিনা। সংগঠিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার এই মামলায় সিনিয়র আইনজীবী AY মসিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগ দেওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষে আইনজীবীও। প্রসিকিউশন বলছে, বিচারের স্বচ্ছতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন, বিগত সরকারের সময়ে বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল। এখন বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। দেখুন, যেটা আমি আগেও বলেছি, ন্যায় বিচার থেকে সম্পূর্ণরূপে সরে এসেছিল আগের সরকার। এমনকি বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী। এদিন 14 বছর আগে পাবনার ছাত্রদল নেতা শফিকুল ইসলামকে গুম ও হত্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই। এদিকে গুম থেকে ফেরা ভুক্তভোগীরা দাবি জানান নিরাপত্তা ও পুনর্বাসনের। নিরাপত্তার জন্য আমরা আবেদন জানিয়েছি, তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আবেদন জানিয়েছি। অ্যাডভোকেট শামসুল হক টুকু 10 লক্ষ টাকার
নিয়ে তৎকালীন স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিঠুর কাছ থেকে নিয়ে এই অপহরণ করার নির্দেশ প্রদান করেন এবং অপহরণ এবং গুম হত্যা করে। একই সঙ্গে রাষ্ট্রের কাছে আইনি সহায়তাও চেয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 5 সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত 5টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে পাঠানো 5 সচিব হলেন কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর শহীদুল্লাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইনের 45 ধারায় তাদের অবসরে পাঠানো হয়েছে। এ ধারা অনুযায়ী 25 বছর চাকরি পূর্ণ হলে সরকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 20 জুন থেকে এই নির্দেশনা কার্যকর হবে। 1995 সালে কূটনীতিক হিসেবে যাত্রা শুরু করেন এই কর্মকর্তা। শিক্ষাজীবনে বুয়েট থেকে স্নাতক ও নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে MBA সম্পন্ন করেন তিনি। নবনিযুক্ত পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্র ছাড়াও ফিলিপিন্স, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কুমিল্লার মুরাদনগরে পুলিশ হেফাজতে শেখ জুয়েল নামের এক ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ইন্টারনেটের বিল সংগ্রহ করতে যান শেখ জুয়েল। দুপুরের দিকে ইয়াবা সহ তাকে ধরে নিয়ে যাওয়ার দাবি করে পুলিশ। পরে থানায় জুয়েলের সঙ্গে দেখা করেন স্বজনরা। সন্ধ্যার পর তাকে মুরাদনগর হাসপাতালে নেয়ার খবর পান তারা। সেখানে গিয়ে জুয়েলের মরদেহ দেখতে পান স্বজনরা। অভিযোগ করেন তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। মানিকগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নলকূপগুলোতে পানি না ওঠায় চরম বিপাকে পড়েছেন মানুষ। গৃহস্থালী কাজের পাশাপাশি ব্যাহত হচ্ছে চাষাবাদ। সমস্যা সমাধানে গভীর নলকূপ স্থাপনের কথা ভাবছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। বাড়ির টিউবওয়েলে পানি ওঠে না, তাই গৃহস্থলী কাজ ফেলে প্রতিবেশীর বাড়ির গভীর নলকূপ থেকে পানি সংগ্রহে যাচ্ছেন নারীরা। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। এতে সাধারণ নলকূপে তো নয়ই, মানিকগঞ্জের অনেক এলাকায় গভীর নলকূপেও ঠিকমতো পানি উঠছে না। ফলে গৃহস্থালী কাজের পাশাপাশি ব্যাহত হচ্ছে চাষাবাদ কার্যক্রম। জেলার মধ্যে সবচেয়ে বেশি সংকটে রয়েছে দৌলতপুর, ঘিওর, শিবালয়, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলা। সাধারণ নলকূপগুলোতে পানি না ওঠায় 300 থেকে 400 ফুট গভীরে সাবমার্সিবল পাম্প স্থাপন করছে মানুষ। গভীর নলকূপ বসানো ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষে তা সম্ভব হচ্ছে না। রান্নার পানি নাই, গোসল করার পানি নাই, খুব অসুবিধায় আছে। আমরা পানির জন্য মনে করেন খুব কষ্টে আছে বর্তমানে। পানি একদম পাই না, আমরা মোটরেও পাই না, আমরা টিউবওয়েলেও পানি পাই না। অনেক দূর থেকে পানি সংগ্রহ করে আনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নেমে যাওয়ায় মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত থাকে এই সমস্যা। সুপেয় পানির জন্য আগামীতে সরকারিভাবে গভীর নলকূপ স্থাপনের কথা ভাবছেন তারা। আমাদের মানিকগঞ্জে নাই বললেই চলে শ্যালোটা। তো আশা করি যে শুষ্ক মৌসুমটা 2 মাসের এরকম ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আস্তে আস্তে 2 মাস পর আবার ওভারকাম করে যাবে। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেওয়া তথ্য মতে মানিকগঞ্জে 85,729টি টিউবওয়েল রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মাদারীপুরে বিভিন্ন নদ নদীর ও খালের ওপর ব্রিটিশ আমলে বসানো 34টি স্লুইস গেটের সবগুলোই অকেজো হয়ে পড়ে রয়েছে কয়েক যুগ ধরে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। পানির জোয়ার ভাটার স্বাভাবিকতা রক্ষা হচ্ছে না, ফলে কৃষিকাজে মিলছে না সুফল। অকেজো স্লুইস গেটগুলোর সচল করতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন।
মাদারীপুরের মোস্তফাপুরে কুমার নদের উপর ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় একটি সুইচ গেট। পলিপুরে পুরোপুরি অচল, জল কপাটের পুরো অংশই মরিচা ধরে নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। ঘাস আর লতাপাতায় ছেয়ে গেছে চারপাশ, পানি প্রবাহ বন্ধ, ফলে কোনো সুফলে মিলছে না। এদিকে একই অবস্থা চোকদার ব্রিজের পাশে খালের উপর থাকা সুইচ গেটটিরও। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দিনের পর দিন খোয়া যাচ্ছে যন্ত্রাংশ। দাদারা যে আমাদেরকে বলছে এগুলা ব্রিটিশ আমলে তারা কইরা থয়ে গেছে। এই খালটা অনেক বড় ছিল, আচ্ছা যে ক্ষয়ে পয়সা দিতেছে, লোহাগুলো জঙ্গলে নষ্ট হয়ে যেতেছে। এগুলো এখান থেকে উঠাই নিয়ে বিক্রি করে ফেলাই, তাহলে হয়তোবা মানে যে টাকাটা আসবে সরকারি কোনো কাজে লাগবে। রাজুরের আমগ্রাম, কালকিনির রমজানপুর সহ জেলার 5টি উপজেলায় বসানো 34টি সুইচ গেটের মধ্যে 29টি পুরোপুরি নষ্ট, আর 5টি কোনো মতে দাঁড়িয়ে থাকলেও হচ্ছে না ব্যবহার। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। এগুলো সচল না থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজও। পানি আইলে বেশি আইলে আটকাই দিল, আবার একটু গেলে জমিতে গেল মাসের ফসল ভালো হইলো। নতুন করে সুইচ গেট নির্মাণে পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। নতুন করে আবার বানানো লাগে, মানে নতুন ডিজাইন দিয়ে। এই আগে ছিল 1 ভ্যান বা 2 ভ্যান, এখন দেখা গেল যে সেখানে 3 ভ্যান লাগতে পারে, বা আগে ছিল 3, মানে সেক্ষেত্রে সেইগুলো আমরা সেই মানে প্রকল্প মানে অনুমোদন সাপেক্ষে সেগুলো পরিবর্তন করা হবে। জেলার 5টি উপজেলায় কাগজে কলমে 17টি নদ নদী থাকলেও 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালর্দি, আরিয়ালখা, ময়নাকাটা, বিশারকান্দি সহ দৃশ্যমান নদ নদীর সংখ্যা 10টি। 13.5 লাখ মানুষের এই জেলায় মোট জনগোষ্ঠী আয়ের 62% আসে কৃষিখাত থেকে। নদ নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে বন্ধ হয়ে গেছে এই সুইচ গেটের কার্যক্রম। জোয়ার ভাটার স্বাভাবিকতা রক্ষা আর কৃষিকাজে পানির সঠিক ব্যবহারের জন্য আবারও প্রাণ ফিরে পাবে সুইচ গেটগুলো, এমন প্রত্যাশা জেলাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেশের ড্রেজিং খাতে দক্ষ জনবল গড়ে তোলা এবং নদী বন্দর ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের শিমুলিয়া নদী বন্দরে নির্মাণ করা হয়েছে ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট। বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটি এর ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মতবিনিময় সভায় অংশ নেন নৌপরিবহন উপদেষ্টা। সভায় শিমুলিয়া ঘাটকে কেন্দ্র করে আধুনিক ইকো পার্ক, ফেরিঘাট পুনঃস্থাপন ও পর্যটন কেন্দ্রে গড়ে তোলার জন্য প্রায় 751 কোটি টাকা ব্যয়ের একটি মাস্টার প্ল্যান উপস্থাপন করে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। এই একটা ট্রেনিং ইনস্টিটিউট হওয়া প্রয়োজন ছিল। আমাকে বহুদিন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলেছে যে আমাদের একটা জায়গা আছে, সেখানে আমরা এই ট্রেনিং ইনস্টিটিউট করতে পারি। আমি বললাম যে নো প্রবলেম। এই ট্রেনিং ইনস্টিটিউটটিও আমার যত তাড়াতাড়ি সম্ভব একটা টিওইর মধ্যে রাখলে পরে তখন একটা সিমুলেটর কেনার একটা ব্যবস্থা করা যেতে পারে। ঢাকায় আড়িয়াল বিল এলাকার জীবনযাত্রার মান এবং পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ফলাফলের উপর জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত পানি ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, শিল্প ও পরিবেশ উপদেষ্টারা। তারা জানান, জীববৈচিত্র্যে ভরপুর আড়িয়াল বিল দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এই বিল রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করার বিকল্প নেই। আড়িয়াল বিলকে আমরা হয় একটা জলাভূমি কেন্দ্রিক সংরক্ষিত এলাকা নতুবা বিশেষ জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা ঘোষণা করতে পারি। একটা প্রোটেকশন স্ট্যাটাস তাকে দিতে হবে, না দেওয়া পর্যন্ত আমরা আসলে ধ্বংসযজ্ঞটা থামাতে পারবো না। প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিলে প্রকৃতিও যে মানুষকে বাঁচিয়ে রাখে, আড়িয়াল বিল যেন তার একটা জ্বলন্ত উদাহরণ। আমার ধারণা আড়িয়াল বিলই হয় দেশের একমাত্র এলাকা যেখানে 100 বছর আগের আরও এখনকার মধ্যে তফাৎ খুব একটা বেশি নেই। আড়িয়াল বিল একেবারে আগের জায়গায় হয়তো ফেরত আর যাওয়ার সুযোগ নাই, কিন্তু যত বেশি সম্ভব পরিবেশ রক্ষা করে মানুষের এবং প্রকৃতির উপকারে আসবে। যতবার খুশি ততবার নয়, শুল্ক দিয়ে বিদেশ থেকে বছরে মাত্র একবার একটি স্বর্ণের বার আনতে পারবেন জল ও আকাশপথের যাত্রীরা। বিনা শুল্কে 100 গ্রাম স্বর্ণালংকার আনার সুযোগ পাবেন বছরে একবারই। এমন বিধান রেখেই পরিবর্তন আনা হয়েছে ব্যাগেজ রুলস বিধিমালায়।
এমন কড়াকড়িতে দেশের স্বর্ণবাজারে দাম বৃদ্ধির আশঙ্কা করছে জুয়েলারি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজুস। আর অর্থনীতিবিদদের শঙ্কা, মূল্যবান ধাতুটির চাহিদা যোগানের হেরফেরে বেড়ে যেতে পারে চোরাচালান। অন্তরা সেনের রিপোর্ট। অলংকার হিসেবে প্রাচীনকাল থেকেই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ, আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হওয়ায় বর্তমানে বাড়ছে এর দাম ও চাহিদা। উচ্চ মূল্যের কারণে দেশের স্বর্ণ ব্যবসায় পড়েছে মন্দাভাব। স্বর্ণের বাজারে ব্যবসা খুবই ধস নেমে গেছে, যে হারে দাম বাড়ছে। শখের বসে যারা কেনাকাটা করতো ওই কেনাকাটাটা একটু কমে গেছে আগের তুলনায়। এখন গোল্ডটা একটা অভিজাত শ্রেণীর জন্য নির্ধারিত হয়ে গেছে। সব শ্রেণীর জন্য হলে আমাদের ব্যবসাও ভালো থাকতো, সব শ্রেণীর মানুষ কিনতে পারত। বাংলাদেশে এই মূল্যবান ধাতুর চাহিদা কত? সঠিক কোনো তথ্য না থাকলেও ব্যবসায়ীদের দাবি, বছরে প্রায় 20 থেকে 40 মেট্রিক টনের চাহিদা রয়েছে স্বর্ণবাজারে। এই চাহিদার 10% পূরণ হয় পুরানো অলংকার বিনিময়ের মাধ্যমে। বাকিটুকু মেটাতে বিমান যাত্রীদের মাধ্যমে আসা স্বর্ণই একমাত্র ভরসা। কারণ অনুমতি দেওয়ার পরও নানা জটিলতায় মূল্যবান এই ধাতুর আমদানি করেন না তারা। এবার ব্যাগেজ রুলসে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন বিধিমালায় আকাশপথে বছরে মাত্র একবার কোনো যাত্রী 50,000 শুল্ক দিয়ে 117 গ্রাম বা 10 ভরি ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। আগে 40,000 টাকা শুল্ক দিয়ে আনতে পারতেন যতবার খুশি ততবার। 2023 সালের জুলাইয়ের আগে 20,000 টাকা শুল্ক দিয়ে প্রতিবারে আনা যেত 2টি বার বা 234 গ্রাম ওজনের স্বর্ণ। কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বর্ণালংকার আনার ক্ষেত্রেও। আগে একজন যাত্রী একাধিকবার 100 গ্রাম ওজনের গহনা বিনা শুল্কে আনতে পারতেন। নতুন নিয়মে সেই সুযোগ মিলবে বছরে মাত্র একবার। যেটুকু ডিমান্ড আছে সেই ডিমান্ডে তো আপনাকে সাপ্লাই থাকতে হবে। লোকাল বাজারে যেই গোল্ডটা পাওয়া যায় তার থেকে বেশি পড়ে যায়। তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তো বিজনেস না। বিজনেস হলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। অস্থিতিশীল ব্যাপারটা, এটার জন্য আমাদের যে মনিটরিং বা আমাদের যে বৈষম্য, এই বিষয়টা কে দেখবেন, জাজ করবেন কে? এমন পরিস্থিতিতে দেশের স্বর্ণের যে চাহিদা আছে তা মেটাতে চোরাচালান বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমনিতেই বৈধ পথে আমদানি নেই, অন্যদিকে এই যে ব্যাগেজের যে কড়াকড়ি অবস্থায় এই কড়াকড়িগুলো আসলে এই পুরো ইন্ডাস্ট্রি, এখানে কর্মসংস্থান আছে, এখানে তো অনেকেই ব্যবসা করছেন, তো এগুলো কিন্তু আরও চাপের মধ্যে পড়ে যাচ্ছে। জুয়েলারি ইন্ডাস্ট্রিতে মূলত এই লাগেজের মাধ্যমে যে স্বর্ণটা আসে সেটাই ব্যবহার করা হয় এবং দেশের ভিতরে কিছু রিসাইক্লিং হয় এবং সেটা দিয়ে আসলে জুয়েলারি ইন্ডাস্ট্রি কাজ করে। তো এই জায়গাটাতে আমি মনে করি যতটা সহজ নীতিমালা প্রণয়ন করা যায় সেটি সবচেয়ে ভালো। ঢাকা কাস্টমসের তথ্য 2023 সালে শুধু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাগেজ রুলসের আওতায় 31.5 টন ও 2022 সালে এসেছে প্রায় 36 টন স্বর্ণ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল এবং শিল্পের কাঁচামাল আমদানি বাড়ার পাশাপাশি ডলারের বাড়তি দরে ভরসা করে 11 মাসে 71,385 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। লক্ষ্যমাত্রার চেয়ে 4,000 কোটি টাকা কম হলেও গত বছরের তুলনায় বাড়তি রাজস্ব আদায় করা হয়েছে 9,500 কোটি টাকা। শুধুমাত্র মে মাসেই সব রেকর্ড ভঙ্গ করে আদায় হয়েছে 8,500 কোটি টাকা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অর্থ বছরের শুরুতে রাজস্ব আদায়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কাস্টম হাউস শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। মে মাস পর্যন্ত 75,861 কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে 71,385 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলো গত বছরের এই সময়ের তুলনায় 15% প্রবৃদ্ধি হিসেবে বাড়তি আদায় হয়েছে 9,360 কোটি টাকা। শুধু মে মাসেই আদায় হয়েছে রেকর্ড 8,566 কোটি টাকা। বিগত বছরে আমাদের এই প্রথম 11 মাসে আদায় ছিল 62,000 কোটি টাকা, সেই হিসেবে আমরা 9,300 কোটি টাকা আদায় করতে পেরেছি এবং এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি এটা 15%-এর বেশি আমাদের প্রবৃদ্ধি আছে বিগত বছরের তুলনায়। ব্যবসায়ীদের দাবি, ডলার সংকটের কারণে অর্থ বছরের শুরুর কয়েক মাস এলসি খোলা যেমন বিপত্তি ছিল, তেমনি নানা জটিলতায় আমদানি পণ্য ছাড় করাতেও পোহাতে হয়েছে ভোগান্তি। তবে সম্প্রতি হাই স্পিড ডিজেল থেকে 619 কোটি, ফার্নেস অয়েলে 515 কোটি, ক্রুড অয়েল থেকে 302 কোটি, সিমেন্ট ক্লিংকার থেকে 167 কোটি, কয়লা থেকে 154 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এমনকি আমদানি করা ফল থেকে আদায় হয়েছে 170 কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে আমাদের কাস্টমস রেভিনিউ এবং ট্যাক্সেও প্রবৃদ্ধি এসেছে, কারণ স্থিতিশীলতার কারণ। জ্বালানি, খাদ্যদ্রব্য, শস্য, এটা বিগত সময় চেয়ে অনেক বেশি আমদানি হয়েছে। এই আমদানির কারণে আমাদের
যে রাজস্ব আহরণ এটাই বৃদ্ধি পাওয়ার একমাত্র বড় অবলম্বন এটাই। চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে নানা সংকটের মাঝে চলতি অর্থ বছরে বন্দর জাহাজ বেড়ার পাশাপাশি কন্টেনার এবং কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড হয়েছে। আর তাতেই বাড়তি রাজস্ব আদায়ের সুযোগ হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজের, বলছেন বন্দর কর্মকর্তারা। আগামী যে কয়টা দিন অর্থ বছরে বাকি আছে সেই কয়দিনেও আমরা যদি একটা প্রেক্ষাপট বিবেচনা করি, আশা করছি যে চলমান ধারা আছে সেই চলমান ধারা অব্যাহত থাকবে। 2023-24 অর্থ বছরে 68,866 কোটি টাকা আদায় হয়। 2024-25 অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 80,402 কোটি টাকা। বছরে 70,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে চট্টগ্রাম বন্দর এবং এই কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। চিকিৎসক সহ জনবল সংকটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। 10 বেডের আইসিইউ ইউনিটে যন্ত্রপাতি স্থাপন করা হলেও 2 বছরেও চালু হয়নি। কিটের সরবরাহ না থাকায় পরীক্ষা করা যাচ্ছে না, রয়েছে ওষুধ সংকটও। তবে দেশে করোনা সংক্রমণ বাড়ায় জেলা সদর হাসপাতালে 20টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। চিকিৎসা সেবা পেতে রোগীদের দীর্ঘ লাইন, এই চিত্র মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। 2021 সালে 100 শয্যার হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হয়। তবে চিকিৎসক সহ নেই পর্যাপ্ত জনবল। সিনিয়র কনসালটেন্টের 10টি পদের বিপরীতে আছেন মাত্র একজন। মেডিসিন, গাইনি, চক্ষু, সার্জারি ও নাক কান গলা সহ গুরুত্বপূর্ণ বিভাগে নেই সিনিয়র কনসালটেন্ট। 12টি জুনিয়র কনসালটেন্ট পদের 4টি খালি। দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা দিতে জেনারেল হাসপাতালে 20টি এবং জেলা শহরের বাইরে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি করে করোনা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে কিটের সরবরাহ না থাকায় পরীক্ষা করতে আসা লোকজন ফিরে যাচ্ছে। সদর হাসপাতালে করোনার কিটটা পাচ্ছি না, তো আমরা আবার আমাদের ঢাকায় দৌড়তে হচ্ছে। এই ভবনের 7 তলায় আমরা একটি 10 বেডের একটা আইসিইউ সেকশন হওয়ার কথা, সেটা আজ পর্যন্ত 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা আসি দূর দূরান্ত থেকে, কিন্তু ডাক্তার অনেক সময় মিস পায়, ডাক্তার আমাদের কাছে আসে না। জেনারেল হাসপাতালে ওষুধ সংকট ছাড়াও কোটি কোটি টাকার যন্ত্রপাতির সঠিক ব্যবহার নেই। 7 তলায় অলস ব্যয়বহুল আইসিইউর যন্ত্রপাতি। 3.5 বছরেও চালু করা যায়নি আধুনিক অপারেশন থিয়েটার। রেডিওলজিও স্থানান্তরিত হয়নি নতুন ভবনে। জনবল সংকটে আমাদের আইসিইউ আমরা চালু করতে পারছি না। আরটিপিসিআর টেস্ট এখানে হবে না, কিন্তু আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা যাতে আমরা করতে পারি সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি। জেনারেল হাসপাতালে প্রতিদিন 1,500-এর বেশি রোগী চিকিৎসা নিয়ে থাকেন। 2023 সালের 14 নভেম্বর উদ্বোধন হওয়া 10 বেডের এই আইসিইউ এখনও চালু করাই সম্ভব হয়নি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সময় সংবাদে বরগুনার মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের ভুল রিপোর্ট প্রদানের সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রক্তে প্লাটিলেটের পরিমাণ নির্ণয় করার জন্য সিবিসি টেস্ট করতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যান রোগীরা। এতে একের পর এক ভুল রিপোর্ট আসে, যা ধরা পড়ে চিকিৎসকদের চোখে। এতে বাড়তি টাকা খরচের পাশাপাশি ভোগান্তিতে পড়েন রোগীরা। সময় সংবাদে খবরটি প্রচার হওয়ায় বৃহস্পতিবার দিনভর অভিযান চালানো হয়। 4টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে 25,000 টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় মালিকদের। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বেড়িরহাট সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা প্রতিবাদ করলে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। এলাকাবাসী বলছেন, সংস্কারের পরই উঠে যাচ্ছে কার্পেটিং। এ নিয়ে এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বাক বিতণ্ডা হয়েছে তাদের সঙ্গে। তবে এলজিইডি বলছে গুণগত মান বজায় রেখেই কাজ হচ্ছে। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, মুহূর্তেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে সড়ক।
গত 14 জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভেন্নাতলা বেড়িরহাট সড়কের ভেন্নাতলা অংশের 150 মিটার অংশ কার্পেটিং করা হয়। পরের দিন ওই এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা কার্পেটিং টান দিলে উঠে আসে। এ সময় সেখানে উপস্থিত থাকা এলজিডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের কাছে বিষয়টি জানতে চান স্থানীয়রা। তাদের উত্তরে সন্তুষ্ট না হলে কর্মকর্তাদের অবরুদ্ধ করে নির্মাণ কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ তাদের। এখন পর্যন্ত সড়কটির সংস্কার কাজ বন্ধ রয়েছে। পিচ দেশে তেল দেয় নাই, মানে তলে যেটা মারে ওটা মারে নাই, পিচ এমনি এমনি উঠে যাচ্ছে, রাত দিয়ে টান দিচ্ছে, গরু ছোলার মতো সব ছিলে উঠে যাচ্ছে। নিম্নমানের সড়ক ওরা করেছে, লোকজনে বাধা দিলে তাদের হুমকি দিচ্ছে দেখাই দিবার। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। তবে এলজিডি বলছে গুণগত মান বজায় রেখেই কাজ হচ্ছে। আমাদের কাজের মান ওখানে কোনো সমস্যা হয় নাই, কিন্তু আসলে যেটা হয়েছে যে আপনার কার্পেটিংয়ের যে সেটিং টাইম মিনিমাম যে 3 দিন সময় লাগে কার্পেটিংটা শক্ত হতে এবং কম্প্যাকশনটা আসতে, সেটা হওয়ার আগেই কে বা কারা এটা ইন্টেনশনালি না আনইন্টেনশনালি করছে কিনা জানি না, কিছু জায়গায় তারা হাত দিয়ে, যেটা এখন শুরু হয়েছে যে হাত দিয়ে তুলে ফেলছে। 3.7 কিলোমিটার দীর্ঘ ভেন্নাতলা বেড়িরহাট সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 1,30 লাখ টাকা। সময় সংবাদ, ফরিদপুর। টাঙ্গাইলের ঘাটাইলে দেঘলকান্দি ইউনিয়নে সেচ পাম্প মালিকদের ভুতুড়ে বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। গ্রাহকরা বলছেন 0 ইউনিটের বিল দেখিয়ে 18,000 থেকে 40,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইলে দিঘলকান্দি আনার এলাকার সেচ পাম্প মালিকদের বকেয়া বিল পরিশোধের নোটিশ দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 7 দিনের মধ্যে বকেয়া পরিশোধ করতে না পারলে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয় নোটিশে। ওই এলাকায় সেচ পাম্প রয়েছে 16টি। গ্রাহকরা জানান বছরে 2 বার বিল দেন তারা। চলতি বছরের মে মাসে সবশেষ বিল পরিশোধ করা হয়েছে। তারপরও একই গ্রাহকদের 0 ইউনিটের বিল দেখিয়ে 18,000 থেকে 40,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি করছে বিদ্যুৎ অফিস। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। ভুতুরে বিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আমাদের যে গত মিটারটা ছিল তার থেকে 16,000 ইউনিট আমাদেরকে বেশি ধরা হয়েছে। এবার মিটার দেখে না দেখে ওরা ঘরে বিল করে ওরা 1500 ইউনিটে বিল করেছে। বিল আমরা কোনো বছর রাখি না। অফিসে যাওয়া হয়েছিল, যারা বিল করছে সরকার দিতেই হবে। বিদ্যুৎ অফিসে একটা পেপার দিলে পরে সে বিল পরিশোধ না করা পর্যন্ত আমার লাইন দেওয়া হয় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সঠিক বিচার আশা করছি। বিদ্যুৎ বিভাগ বলছে যেসব গ্রাহক এমন অভিযোগ আনছেন তাদের সমাধান করে দেয়া হচ্ছে। ভুতুরে বিলের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি এরকম বিচ্ছিন্ন থাকতে পারে, কিন্তু বিষয়টা হলো যে আমাদের কাছে যারা অভিযোগ দিছে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারেক্টিভ অ্যাকশন নিয়েছি আর কি। যদি সুনির্দিষ্ট অভিযোগ পাই এবং যাদের বিরুদ্ধে কমপ্লেন করতেছেন আমি বিভাগে ব্যবস্থা নেব। ঘাটাইল উপজেলায় 903টি সেচ পাম্প রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। পুরাতন বিমানবন্দরের লিংক রোড ও বিজয় সরণির মাঝখানে জুলাই গণঅভ্যুত্থান 2024 স্মরণে নির্মিত হবে গণমিনার। উদ্যোগ নিয়েছে গণমিনার বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেন আয়োজকরা। জানান গণমিনার বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 10 কোটি টাকা, যা আসবে গণচাঁদা থেকে। রোববার থেকে শুরু হবে অর্থ সংগ্রহ। চলচ্চিত্র নির্মাতা কামার আহমদ সাইমন জানান প্রস্তাবিত মিনারে জাতিসংঘ স্বীকৃত 1400 শহীদের নাম খোদাই করা হবে। সেই সঙ্গে 250 বছরের প্রতিরোধ ও লড়াইয়ের ইতিহাসও তুলে ধরা হবে চিত্র ও খোদাইয়ের মাধ্যমে। এই স্মারক হবে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে সম্মিলিত জন উদ্যোগ প্রতিষ্ঠিত একটি জাতীয় স্মরণস্থল। জমি বরাদ্দ ও সহযোগিতায় সম্মত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে আমরা এটা গণ উদ্যোগ হিসেবেই দেখব এবং আমাদেরকে প্র্যাকটিক্যাল কারণে সহায়তার প্রধান অংশটা করবে সিটি কর্পোরেশন, যেহেতু জমি এবং অন্যান্য বাজেট সংক্রান্ত কিছু কাজে হেল্প করবে। কিন্তু আমরা সরাসরি এটাতে রাষ্ট্রের কর্তৃত্বে ব্যাপারটা ঘটুক
সেটা আমরা চাই না। 1400 মানুষকে আমরা কিভাবে তাদের প্রত্যেকের নাম, জন্মসন, যেটা সরকারি নথিভুক্ত, জন্ম এবং মৃত্যুর সময় এবং তার প্রফেশন কী ছিল, তার নাম কী ছিল, সে কোথায় মারা গেছে, এইটুকু তথ্য যেটুকু সরকারের কাছে নথিভুক্ত আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা কিছু মানে রিলিফ বা শিলালিপি তৈরি করতে পারি। জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য 30 দিনের সময় বেঁধে দিল জুলাই বিপ্লবের বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশের আয়োজনে সভায় অংশ নেন ছাত্রদল, বিএনপি, ছাত্র শিবির, ছাত্র সেনা, গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, 24-এর গণ অভ্যুত্থানে ও ভবিষ্যৎ সাংবিধানিক কাঠামোর ভিত্তির স্বীকৃতি হল জুলাই ঘোষণাপত্র। এটি না দিলে আবারও আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একবারের জন্য এই জুলাই বিপ্লবের কোনো একক ক্রেডিট দাবি করেনি। দমন নিপীড়নের বিরুদ্ধে দুহাত প্রসারিত করে যে আমাদের 2 নম্বর গেটে ধারায় যাওয়া, সেটাই আমাদের জুলাই। 24 হচ্ছে একটা বিশাল রাজনৈতিক ঘটনা। 1971 সালে মুক্তিযুদ্ধ যেমন বিশাল রাজনৈতিক ঘটনা ছিল, প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই বিপ্লবের সনদ জুলাইতেই হতে হবে এবং জুলাইতে তিনি ঘোষণা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি ঘোষণা দিয়েছে জুলাই চার্টার করবে। আমি বিশ্বাস রাখতে চাই। প্রশ্ন হল একটা জায়গায়, চার্টার হবে কিরকম, শর্ত কি থাকবে? আমরা যে দল করি না কেন, দেশের ব্যাপারে এক থাকতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে কোনো আপোষ নেই। থামছেই না বিএসএফ এর পুশিন কার্যক্রম। এবার খাগড়াছড়ি ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হলো নারী, শিশু সহ 19 জনকে। বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী, শিশু সহ 13 জনকে কাঁটা তারের বেড়া পার করে দেয় বিএসএফ। অবৈধ পথে তারা ভারতে গিয়ে মহারাষ্ট্র রাজ্যে ইটভাটা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে 12 জন নড়াইলের এবং 1 জন যশোর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে নারী সহ 6 জনকে পুশিন করেছে বিএসএফ। বোম্বে থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। পুশিন করার পর সবাইকে হেফাজতে নিয়েছে বিজিবি। নীলফামারীর সৈয়দপুরে রেল লাইনের পাত চুরি করে বিক্রির অভিযোগে আটক করা হয়েছে এক রেলওয়ে কর্মকর্তাকে। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয় থেকে উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধাকে যৌথভাবে আটক করে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। জানানো হয়, ভোররাতে উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ের স্টোর ও ইয়ার্ডে সংরক্ষিত রেল লাইনের পাত কাটা হয়। পরে পাতগুলো 2টি পিকআপে পাচার করা হয়। এরই সঙ্গে উদ্ধার হয় রেল লাইনের পাত কাটার আলামত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে পেরে শুরু করে তদন্ত। সিলেট সীমান্তের ওপারে ভারতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। স্বজনরা জানান, বৃহস্পতিবার ভোরে জাকারিয়া বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবশেষ বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের খবর পান সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের জঙ্গল ঘেরা এলাকায় একটি গাছে ঝুলছে জাকারিয়ার মরদেহ। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি দ্রুত তদন্ত করে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের ঝোপ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 10টার দিকে মহাসড়কের পাশে ঝোপের মতো পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর লাশ পলিথিনে মুড়িয়ে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা গঠনের পর কেটে গেছে প্রায় 3 দশক, কিন্তু আজও গড়ে ওঠেনি কোনো বর্জ্য ব্যবস্থাপনা। পৌরবাসীর ঘর থেকে শুরু করে বাজার, হাসপাতাল সহ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। দুর্গন্ধে টিকতে না পেরে বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলছেন খালে। তবে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস পৌর প্রশাসকের। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1997 সালে। দীর্ঘ 28 বছরেও কোনো প্রশাসক বা জেলা প্রতিনিধি বর্জ্য ব্যবস্থাপনায় নেয়নি কোনো উদ্যোগ।
বাধ্য হয়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খালে, সেখান থেকে আবর্জনা নদীতে মিশে গিয়ে নষ্ট হচ্ছে প্রাণ প্রকৃতি, দূষণ হচ্ছে নদীর পানি। যত বাজারের দোকানদার আছে এই সব ময়লা তাদের। দুর্গন্ধের জন্য আমার এখানে কাস্টমার আসলেও থাকে না। পৌরসভার মধ্যে এরকম কোনো জায়গা দেয় নেই যে আবর্জনা ফেলানোর জন্য। একজন মানুষ যদি তার বাড়িতে কল বা পুষ্করিণী না থাকে তাহলে তো সে এই পানি ব্যবহার করে। ডাম্পিং সেন্টার না থাকায় হাসপাতালের বর্জ্যগুলো পুড়িয়ে ফেলা হয়, এতে ধোঁয়া আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বসার জায়গা রোগীদের পাশে মসজিদ, মানুষ চলাচল করে, এই জায়গাটা থেকে বর্জ্য একই জায়গা পুরানো হচ্ছে এবং ফেলানো হচ্ছে। ক্লিনিকের বর্জ্যগুলো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে যেগুলো পোড়ানোর প্রয়োজন হয় সেগুলো পোড়ায় ফেলি। পৌরসভা থেকে সাপোর্টটা পাচ্ছি না, এক হিসেবে নিরুপায় হয়ে খালে বলে এরকম আমরা না অনেকেই আর কি এগুলা করতেছে। ডাম্পিং সেন্টার স্থাপনে দ্রুত কার্যক্রম হাতে নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা ইতিমধ্যে একটি স্থান নির্ধারণ করেছি, সেই নির্ধারিত স্থান নিয়ে আমরা ফিজিবিলিটি করেছি, আমরা নিজেরাই গিয়েছি। আমরা খুব আশাবাদী যে ডাম্পিং স্টেশন আমরা অতি শীঘ্র করতে পারবো। 2.27 বর্গ কিলোমিটারের ভেদরগঞ্জ পৌরসভায় প্রায় 15,000 মানুষের বসবাস। সময় সংবাদ, শরীয়তপুর। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ নিবিড়। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে আষাঢ়ের ভোরে উঠেছে ইলিশ সহ নানা অঞ্চলের বিভিন্ন প্রজাতির তাজা মাছ। চলছে বেচা বিক্রির ধুম। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রকৃতিতে এখন বর্ষা, খাল বিল নদী নালা কিন্তু পানিতে টইটুম্বুর এবং এই মাছের যে ভরা মৌসুম, সেই সময় কিন্তু বৈচিত্র্যপূর্ণ মাছ পাচ্ছে জেলেরা এবং সেই সব মাছে কিন্তু বাজারে বড় বড় পসরা বসেছে এবং আপনারা দেখছেন যে অন্য সময় যেতে কিন্তু এখন এই আষাঢ়ে যে বড় বড় ইলিশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই বড় ইলিশের পসরা ঘিরে কিন্তু লোকজন নানা অঞ্চল থেকে আসছে ইলিশের স্বাদ নিতে। কিন্তু এই রূপালী ঝিলিক যে চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটি কিন্তু উত্তাপ পাওয়ার বেড়ে গেছে। গেল কাল থেকে কিন্তু 200 টাকা বেড়েছে এই ইলিশের দাম। গেল কালো বড় ইলিশ 2600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটি কিন্তু আজকে 2800 টাকা পর্যন্ত উঠেছে কেজিতে। এবং এই তারা বলছেন যে নিম্নচাপ সহ নানা কারণে কিন্তু মাছের যে এই ভরা মৌসুমে সেটি কিন্তু নদী নালায় মাছ কম পাচ্ছে এবং এই মাছের যে কম পাওয়ার ব্যাপারে তারা বলছেন যে সে কারণেই যে চাহিদার থেকে দাম বেড়ে যাওয়ার কারণেই যারা ভোক্তা তারা বিরক্ত। তবে ভোক্তারা কিন্তু বলছে যে মজুতদারি এবং এখানকার যে বাজার মনিটরিং সেগুলো যথাযথ নেই এবং সে কারণে কিন্তু সিন্ডিকেট করে বা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং শুধু কিন্তু ইলিশের দাম নয়, এবং যে বড় ইলিশের পাশাপাশি যে এখানে বিভিন্ন সাইজের ইলিশ বিক্রি হচ্ছে, যেটি একেবারে ছোট ইলিশ 800 টাকা পর্যন্ত এবং ঝাটকা কিন্তু এই 30শে জুন পর্যন্ত ধরা নিষিদ্ধ করা হয়েছে। এবং তারপরেও কিন্তু বিভিন্ন স্থানে ঝাটকা সরবরাহ এবং বাজারজাতের পাশাপাশি বেচা বিক্রি হচ্ছে। এবং এখানে যে ইলিশের পাশাপাশি কিন্তু নদীর পাঙ্গাস বিক্রি হচ্ছে এখানে 700 থেকে 1000 টাকা কেজিতে। এবং চাষের পাঙ্গাসেরও বড় পসরা যেগুলো মাছের লাফালাফি এই চারিদিকে ভোর থেকে আমরা লক্ষ্য করছিলাম, সেই যে নদীর পাঙ্গাসের যে 700 থেকে 1000 টাকার পাশাপাশি চাষের পাঙ্গাস কিন্তু 150 থেকে 200 টাকা কেজি। আর চাষের রুই বিক্রি হচ্ছে 300 থেকে 450 টাকা কেজিতে। চাষের কাতল পাওয়া যাচ্ছে এখানে, সেটি কিন্তু 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নদীর কাতলের দাম উঠেছে 700 থেকে 800 টাকা কেজি। বোয়াল মাছ এখানে বৈচিত্র্যপূর্ণ রয়েছে, সেটি 500 থেকে 900, গলদা চিংড়ি 1400 থেকে 1500 এবং নদীর আয় কিন্তু 1000 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং শতাব্দী প্রাচীন যে এই হাটে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে এবং এখানকার আড়তদাররা বলছেন যে তাদের যে 43টি আড়ত আছে সেখানে কিন্তু দেশের অন্তত 15 জেলা থেকে মাছ আসে। এবং নৌপথ এবং সড়ক পথ, বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু মাছের সরবরাহ এখানে বেড়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের এই মাছের হাটের সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের পাশে জাগির বন্দর সবজির আড়ত।
ভোর থেকেই কৃষকদের উৎপাদিত সবজি বেচাকেনা হয় এখানে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাগির বন্দর সবজির আড়তে রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আষাঢ়ের কখনো গুড়ি গুড়ি, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি কিন্তু অপেক্ষা করে কৃষকরা এখানে কিন্তু তাদের সবজি নিয়ে ঠিকই এসেছে, কিন্তু দরটি পড়ে গিয়েছে। অর্থাৎ বেশিরভাগ সবজিরই কিন্তু এখানে দাম কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা বলছেন যে এই কমপক্ষে 5 থেকে 7 টাকা পর্যন্ত সপ্তাহ ব্যবধানে মানে সরবরাহ বৃদ্ধি পাওয়া দামটা আসলে কমে গিয়েছে। এখানে পটলটা বিক্রি হচ্ছে, প্রতি কেজি বেচা কিনা হচ্ছে 12 থেকে 13 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4 থেকে 5 টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে 36 থেকে 38 টাকা, সপ্তাহ ব্যবধানে কমেছে 2 থেকে 3 টাকা। করলা বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 8 থেকে 10 টাকা। বেগুনটি বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 5 থেকে 6 টাকা। এখানে কিন্তু পাল্লায় বিক্রি হচ্ছে, আমরা সেটাকে কেজিতে বলার চেষ্টা করছি। পেঁয়াজ বিক্রি হচ্ছে 42 থেকে 43 টাকা, সপ্তাহ ব্যবধানে দামটি স্থিতিশীল রয়েছে। মরিচের দাম একটু বৃদ্ধি পেয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বৃষ্টি বাদলের মধ্যে মরিচের থেকে তুলতে একটু সমস্যা হচ্ছে, যার জন্য এটা সরবরাহটা কম থাকা বৃদ্ধি পেয়েছে। এটা আবার স্থিতিশীল হয়ে যাবে সরবরাহটা বাড়লেই। এছাড়াও কিন্তু মিষ্টি কুমড়াটা প্রতি কেজি বিক্রি হচ্ছে এখানে 8 থেকে 10 টাকার মধ্যে, দাম কমেছে 2 থেকে 3 টাকা। শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি বেচা কিনা হচ্ছে 10 থেকে 12 টাকা, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে। আসলে এটাও স্থিতিশীল রয়েছে, দাম কমেনি বাড়েনি। লতি বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা প্রতি কেজি, সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3 থেকে 4 টাকা। এখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা, দাম কমেছে 3 থেকে 4 টাকা প্রতি কেজি। চাল কুমড়া এখানে বিক্রি হচ্ছে প্রতি পিস 14 থেকে 15 টাকা। আর হচ্ছে সবচাইতে যে কম দামটি রয়েছে সেটা হচ্ছে ধুন্দুল এখানে বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা। আসলে কৃষকরা অভিযোগ করছে যে এইটা আজকে কিন্তু পাইকার খুবই কম রয়েছে দূর দূরান্তের, যার জন্য দামটি কমেছে। এবং কি আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি, আজকে জেলার অভ্যন্তরীণ ভোক্তারা বলছেন দাম কম থাকায় তারা খুশি আছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এই জাগির বন্দর সবজির আড়ত থেকে। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে। নিষেধাজ্ঞা শেষ হলেও মাছ শিকারে আবারও নতুন বাধা। বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর, ফলে অনেক জেলেই সমুদ্র যাত্রা থেকে বিরত রয়েছেন। আর যারা ঝুঁকি নিয়ে গিয়েছেন তারাও ফিরছেন খালি হাতে। একের পর এক নিষেধাজ্ঞা আর প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা উপকূলের হাজারো জেলে পরিবার। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে 12 জুন থেকে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও স্বস্তি ফেরেনি জেলেদের জীবনে। এর মধ্যেই বঙ্গোপসাগরে শুরু হয় বৈরী আবহাওয়া। এতে অনেকে নামতেই পারেননি সমুদ্রে। কেউ কেউ পেটের দায়ে নেমেছেন ঠিকই, কিন্তু উত্তাল সমুদ্রে মাছ না পেয়ে ফিরে এসেছেন হতাশ হয়ে। জেলেরা জানান, একের পর এক নিষেধাজ্ঞা আর প্রাকৃতিক দুর্যোগে নাকাল অবস্থা তাদের। ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন অনেক জেলে পরিবার। মেঘলার মধ্যে কেমনে আমরা সাগরের নামু, প্রত্যেকটা মানুষেরই মনে করেন যে অনেক অভাব অনটনে আছে। যার কপালে বাজে হে পায়, আবার অনেকে আছে পায় না, অনেকে হুদা উঠতে যায়। মৎস্য কর্মকর্তারা বলছেন, দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ থাকার সম্ভাবনা বেশি থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সঠিকভাবে জাল ফেলতে না পারায় জেলেরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। তবে আবহাওয়া স্বাভাবিক হলে মাছের দেখা মিলতে পারে। আবহাওয়া অনুকূলে চলে আসছে, তারা সাগরে মাছ ধরবে এবং তাদের আশানুরূপ মাছ আহরণ করতে পারবে বলে আমরা আশা করি। 15 এপ্রিল থেকে 11 জুন সামুদ্রিক মাছের প্রজনন রক্ষার জন্য 58 দিন, মাইলিশ সংরক্ষণে অক্টোবর মাসে 22 দিন, তেঁতুলিয়া নদী অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস এবং 1 নভেম্বর থেকে 30 জুন জাটকা ধরায় 8 মাস থাকে সরকারি নিষেধাজ্ঞা। এছাড়া ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী সহ আবহাওয়াজনিত প্রতিকূলতা তো আছেই। সব মিলিয়ে বছরে প্রায় 250 থেকে 270 দিন কোনো না কোনো কারণে মাছ ধরা বন্ধ থাকে পটুয়াখালীর উপকূলে। সমুদ্র উপকূলীয় এ জেলায় নিবন্ধিত অনিবন্ধিত মিলে প্রায় 1.5 লাখ জেলে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ আর নিষেধাজ্ঞার কারণে মাছ শিকার করতে না পারায় এসব জেলে পরিবার এখন নিঃস্ব। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।
ফরিদপুরের পদ্মার চরে আবাদ হচ্ছে বাদাম। কিছুদিন পরই ফসল ঘরে তুলবেন চাষিরা। ব্যস্ত সময় পার করছেন বাদাম পরিচর্যায়। স্বল্প খরচে বেশি মুনাফা পাওয়ায় এই ফসল চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চরের কৃষকরা। চলতি বছর ১১৫ কোটি টাকা বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ। শেখদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বহমান পদ্মার বুকে জেগে উঠছে অসংখ্য বালুচর। এসব চরে বাদাম চাষে ভাগ্য ফেরাচ্ছেন কৃষকরা। বাদাম গাছের সবুজ পাতায় ছেয়ে গেছে ধুধু বালুচর। কিছুদিন পরেই ঘরে তুলবেন ফসল। এখন পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। গেল বছর রাসেল ভাইপার সাপের আতঙ্কে জমি থেকে বাদাম তুলতে না পারায় হয়েছেন ক্ষতিগ্রস্ত। এবছর বাম্পার ফলনের আশা। আগে নদী ছিল, এখন চর যাচ্ছে, আমরা বাদাম লাগাইছি। কিছুই তো এক সময় সবই হয়, বাদাম হয়, এই যে ফসল বাদামি ভালোই ফসল হয়। বাদাম চাষ করে আমরা জমি জমা সংসার চলে। চাষিরা জানান প্রতি বিঘা জমিতে বাদাম আবাদ ও তোলায় খরচ ৮ থেকে ১০ হাজার টাকা। বিঘা প্রতি উৎপাদন ৬ থেকে ৮ মন। প্রতিমন ৫,০০০ টাকা হিসেব করলে আয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। লাভের পরিমাণ বেশি হওয়ায় জেলায় অনেকে ঝুঁকছেন বাদাম চাষে। সরকারি কর্মকর্তা আছে, তারা আসে আমাকে বীজ টিজ দেয়। যদি আমাকে যদি উঠেন দিয়ে পরে দিয়ে ১০,০০০ টাকা ১৫,০০০ টাকা খরচ হয়, তা আমরা ২৫,০০০ টাকা পাই। এরকম একটা আমার সুবিধা আছে, এই জন্য আমরা ওই যে বাদামের আবাদটা করি। কৃষি বিভাগ জানিয়েছে অপ্রচলিত এই ফসল আবাদে তারা কৃষকদের সব ধরনের সহায়তা করছেন। এবছর জেলায় ৪,৫৬৪ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। বাদামের বাজার মূল্য যথেষ্ট ভালো আছে, যার ফলে আমরা আশা করছি যে ১১০ থেকে ১৫ কোটি টাকার মতো এখানে বাদাম উৎপাদিত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় বাদামের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮,২২০ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ১১৫ কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। অতিবৃষ্টি ও ভ্যাপসা গরমে মানিকগঞ্জে মরিচের ফলন বিপর্যয়। লাল হয়ে মরে যাচ্ছে গাছ, ফুল ও ফল শুকিয়ে ঝরে পড়ছে। রোগ নির্ণয়ে নমুনা পাঠানো হয়েছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রে। ঋণ করে ফসল করায় লোকসানে দিশেহারা কৃষক। এক ধরনের ফসল বারবার একই জমিতে না করার পরামর্শ কৃষি বিভাগের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মরিচের ভরা মৌসুম, নতুন ফসল তুলে লাভের আশা, কিন্তু অতিবৃষ্টি ও ভ্যাপসা গরমে সেই স্বপ্ন পুড়ে ছাই হয়েছে মানিকগঞ্জের কৃষকদের। গোড়াপচে লাল হয়ে বিঘার পর বিঘা মরিচ গাছ মরে যাচ্ছে। যেসব গাছ টিকে আছে সেগুলোর ফুল ও ফল শুকিয়ে ঝরে পড়ছে। এমন ফলন বিপর্যয়ে ঋণের টাকা পরিশোধে দিশেহারা কৃষকরা। আমাদের বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে। মরিচ খেতে পানি বাইজে অনেক মরিচ ক্ষেত মারা গেছে। এইগুলো বেচেই আমরা চলি। মানুষ আর কি বেঁচে খাইবো? এই মরিচ নিয়ে এলো নির্ভর। সব মরিচ ক্ষেত মারা গেছে, এখন আমরা কি করব? ঋণ পাতিতে আমরা যা করছিলাম, ঋণ পাতি কিছুই দিতে পারিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এটা প্রাকৃতিক বিপর্যয়। তারপরও রোগ নির্ণয়ে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে নমুনা। সমাধান আসলেই পরামর্শ পাবেন কৃষকরা। ভাইরাস ঘটিত যে রোগগুলো রয়েছে বা অন্যান্য যে মাটির বাহিত যে রোগগুলো রয়েছে, এইগুলো যদি হয়ে থাকে তাহলে এই গাছগুলোকে এই মুহূর্তে আসলে সম্পূর্ণ রিকভার করা খুবই কঠিন। এর মধ্যে মানিকগঞ্জের কৃষকেরা কিছু তারা গ্রহণ করেছে এবং এই গ্রহণ করানোর জন্য আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। মানিকগঞ্জের ৭ উপজেলায় চলতি বছর ৩,৭৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। কিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক। বলেন, সিউল পারমাণবিক হামলার শিকার হলে ছাড় দেবে না ওয়াশিংটন। এদিকে এমন হুমকির তোয়াক্কা না করে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে 10টি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মহলের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এখনও পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালালেও বারবারই কিম প্রশাসন দাবি করেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র তৈরি করেছে তারা। এবার পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে পিয়ংইয়ংকে সতর্ক করেছে সিউল। বৃহস্পতিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক বলেন, কিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার শিকার হয় সেটি ওয়াশিংটন ও সিউলের মধ্যে বিদ্যমান নিরাপত্তা জোটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
এদিকে দক্ষিণ কোরিয়ার এমন হুমকির পরপরই অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর পশ্চিম দিকে 10টি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কিম প্রশাসন। উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলোকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। নাদিম মারজান, সময় সংবাদ। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে গোপন ফোনালাপ ফাঁসের ঘটনায় বড় ধরনের রাজনৈতিক বিপাকে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা। সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনার ওই কল রেকর্ড ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তীব্র হয়ে উঠেছে দেশটিতে। ব্যাংককের গভর্নমেন্ট হাউসের সামনে জমায়েত হয়েছেন শতাধিক বিক্ষোভকারী। স্লোগান তুলছেন প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে। মূলত সীমান্ত উত্তেজনার সময় একটি বিতর্কিত ফোন আলাপ ফাঁস হওয়ার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে থাইল্যান্ডে। বিরোধীরা বলছেন ফাঁস হওয়া ফোন আলাপে সীমান্ত সংঘর্ষ নিয়ে সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে আলোচনায় একপক্ষীয় নমনীয়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে বিরোধী পক্ষ বলে উল্লেখ করায় তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। এই ঘটনার জেরে প্রধানমন্ত্রীর জোট থেকে সরে গেছে একটি বড় অংশীদার দল। তীব্র সমালোচনায় মুখর হয়েছেন জাতীয়তাবাদী ও সামরিকপন্থী গোষ্ঠী। সিনাওয়াত্রার বাবা থাকসিন সিনাওয়াত্রার সমালোচকরাও সুযোগ নিয়ে আরও চাপে ফেলছেন বর্তমান সরকারকে। তীব্র রাজনৈতিক চাপে ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রধানমন্ত্রী বলছেন সরকার ও সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। তবে কূটনৈতিক প্রটোকল ভেঙে কম্বোডিয়ার পক্ষ থেকে ফোনালাপ প্রকাশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বড় পরিবর্তন এনেছে এয়ার ইন্ডিয়া। শুক্রবার থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক রুটে 15% বড় বিমান কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে নিরাপত্তাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার জন্য আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যেন ভয়াবহ এক দুঃস্বপ্ন। 270 জন মানুষের প্রাণহানির এই দুর্ঘটনার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারতের বিমান পরিবহন সংস্থাটি। দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই এবার বিমান পরিচালনায় বড় পরিবর্তন আনার ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে আন্তর্জাতিক রুটে 15% বড় বিমান কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। বিমানের নিরাপত্তাজনিত পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই কাটছাঁট 20 জুন থেকে শুরু হয়ে চলবে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। টাটা গ্রুপের মালিকানাধীন বিমান সংস্থাটি জানিয়েছে তাদের 33টি বোয়িং 7878 এবং 7879 বিমানের মধ্যে দুর্ঘটনার পর এরই মধ্যে 26টিতে পরিদর্শন শেষে পরিষেবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে মরার ওপর খাড়ার ঘা মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা, ইউরোপ ও পূর্ব এশিয়ায় রাতের আকাশসীমা বন্ধ সহ বেশ কিছু কারণে গত 6 দিনে এয়ার ইন্ডিয়ার 83টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এমন বিশেষ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প ফ্লাইটে যাত্রার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে সংস্থাটি। না হলে টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। মেক্সিকোর ওয়াহাকা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় এরিক। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় এরিক। জুন মাসে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় আগে দেখা যায়নি বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও প্রাণঘাতী বন্যার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে ঝড়ের কেন্দ্র স্থলভাগে অগ্রসর হচ্ছে, যার কেন্দ্রীয় অংশে বাতাসের গতিবেগ সবচেয়ে বিধ্বংসী হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন এবার মৌসুমে গড়ে 8 থেকে 11টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, যার মধ্যে অন্তত 4টি হতে পারে বড় মাত্রার। পাহাড়, হ্রদ আর বন দ্বারা বেষ্টিত আয়ারল্যান্ডের বলিনাহিন্স ক্যাসল। খোলা আকাশের সৌন্দর্য দেখার জন্য এই ক্যাসলটির প্রতি রয়েছে দর্শনার্থীদের দারুণ আকর্ষণ। আয়ারল্যান্ড থেকে 700 একরের জায়গা জুড়ে অবস্থিত এই ক্যাসলটির আদ্যপান্ত জানাচ্ছেন সৈয়দ জুয়েল।
বিখ্যাত মার্টিন পরিবার দ্বারা 1756 সালে নির্মিত হয় আয়ারল্যান্ডের বেলিনাহেন্স ক্যাসেল বেইলিনাহিন্সে, যার অর্থ দ্বীপের পরিবার, যা বেলিনাহিন্স হ্রদের একটি দ্বীপে নির্মিত দুর্গকে বোঝায়। মার্টিন পরিবার প্রথম তৈরি করে সরাইখানা হিসেবে। 1813 সালে ব্যাপক সংস্কার করে এর আধুনিকায়ন করা হয়। এই শতাব্দীতেই বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিরা ভ্রমণে আসতেন এখানে। আকাশের সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ের অলিগলিতে সিঁড়ি তৈরি করে রাখা আছে এখানে, যা এক রোমাঞ্চকর দৃশ্য। আবার লেক ও বনভূমি এই ক্যাসেলের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। 1923 সালে ভ্রমণে এসে মুগ্ধ হয়ে পুরো জায়গাটি কিনে নেন রণজিৎ সিং, যিনি প্রিন্স অফ ক্রিকেটার্স নামে পরিচিত। সৌন্দর্য বর্ধনে বিনিয়োগ করেন বিশাল অর্থ। 1931 সালে তার মৃত্যুর পর জায়গাটি কিনে নেন ম্যাককরম্যাক। 1946 সাল পর্যন্ত তিনিই ছিলেন এর মালিক। 1949 সালে আইরিশ পর্যটন বোর্ড এটি অধিগ্রহণ করে। 1952 সালে তারা বিক্রি করে দেয়। তখন থেকেই ব্যক্তি মালিকানায় রয়েছে এই ক্যাসেলটি। বর্তমানে এই ক্যাসেলটি হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশ বিদেশের দর্শনার্থীরা এর সৌন্দর্য দেখতে ভিড় জমান প্রতিদিন। মার্কিন সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ও তার স্ত্রী সহ বিশ্বের অনেক বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিকরা ভ্রমণ করেছেন এই ক্যাসেলটিতে। শত শত বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে এই বেলিনাহিন্স ক্যাসেলে। এখনো এর সৌন্দর্য দেখতে শত শত পর্যটক ভিড় করেন এই ক্যাসেলটির বাহিরে এবং ভেতরের সৌন্দর্য দেখতে। বিশেষ করে এর চারিদিকে পাহাড় এবং লেকের সৌন্দর্য দারুণ উপভোগ্য। আয়ারল্যান্ডের বেলিনাহিন্স ক্যাসেলের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান হলেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। সদস্য সচিব হিসেবে থাকছেন নাজমুল আবেদিন ফাহিম এবং সদস্য ফাহিম সিনহা। ঈদের পর আজ এক অনানুষ্ঠানিক বৈঠকে এসব সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সরাসরি এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পরিচালকরা। আসছে বিপিএলে একটু ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, তবে কমানো হতে পারে একটি ফ্র্যাঞ্চাইজি। এদিকে বিসিবি প্রেসিডেন্টের 3 জন উপদেষ্টা নিয়োগকে অনুমোদন করা হয়েছে বৈঠকের, যেখানে বিদ্যমান গঠনতন্ত্র মানা হয়নি বলে অভিযোগ ক্রিকেট সংশ্লিষ্টদের। সপ্তাহের শেষ কার্যদিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিল এক অনানুষ্ঠানিক বৈঠক। ঈদের পর যেখানে সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন পরিচালকেরা। নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব বুঝে নেওয়ার পর এটা ছিল তার 3 নম্বর বোর্ড মিটিং, যেখানে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবারের বৈঠকের মূল এজেন্ডা ছিল টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। 25 বছর পূর্তির এই সময়টিকে স্মরণ করতে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে 21 থেকে 28 জুন 7 বিভাগীয় শহরে আয়োজন করা হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। অনূর্ধ্ব 12 পর্যায়ে হতে পারে 6-a-সাইড ক্রিকেট। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য হবে পেসার এবং স্পিন হান্ট। আইডি কার্ড দিয়ে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। থাকবে নিজেদের ধারাভাষ্য দেওয়ার প্রতিভা দেখানোর ব্যবস্থাও। এর বাইরে পরিবর্তন করা হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পদগুলোতে। বিসিবি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট 1 বছরের জন্য বিপিএল বন্ধ রেখে সব সমস্যার সমাধানের কথা বললেও ক্রিকেটারদের রুটি রুজির কথা চিন্তা করে সায় দেননি পরিচালকরা। পরে মাহবুব আনামকে চেয়ারম্যান করে গঠন করা হয় বিপিএল গভর্নিং কাউন্সিল, যেখানে সদস্য সচিব থাকবেন নাজমুল আবেদিন ফাহিম এবং সদস্য ফাহিম সিনহা। প্রস্তাব এসেছে বিপিএল এর একটি ভেন্যু বাড়ানোর জন্য। রাজশাহী এবং বরিশালকে প্রাথমিকভাবে আলোচ্য সূচিতে রেখেছেন তারা, তবে গত বছরের অনিয়মের কথা মাথায় রেখে কমতে পারে একটি ফ্র্যাঞ্চাইজি। আলোচনা হয়েছে টেলিভিশন রাইট বিক্রি নিয়েও, যেখানে কাজী ইনাম, মাহবুব আনাম এবং ফাহিম সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে 2027 বিশ্বকাপ পর্যন্ত নতুন করে কাউকে খুঁজে নেয়ার। তবে এর কোনো কিছুই নয়। সমালোচনা হচ্ছে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের নিয়োগ করা 3 উপদেষ্টাকে নিয়ে। নিজের ক্ষমতা বলে ক্রিকেট ট্যুরিজম, আইনি পরামর্শ এবং ক্রিকেট বিষয়ক 3 জন উপদেষ্টা নিয়োগ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। জানিয়ে শুরু হয়েছে বিতর্ক, কারণ 2024 সালের সংশোধিত গঠনতন্ত্রের 18 অনুচ্ছেদে উপদেষ্টা কমিটি গঠনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে প্রথম লাইনে, যেখানে সাবেক ক্রিকেটার বা প্রখ্যাত ক্রিকেট সংগঠকের কথা বলা হলেও নিয়োগ পাওয়া কেউই এই পরিচয়ে পরিচিত নন। যদিও বিসিবির পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের দাবি, আগের প্রেসিডেন্ট ফারুক আহমেদও একই প্রক্রিয়ায় নিজের জন্য উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন। এটা যে কোনো প্রেসিডেন্ট চাইলেই নিয়োগ দিতে পারেন বলেও দাবি তার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। মিরপুরে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন মুস্তাফিজ, হৃদয়, শরীফুলরা। এদিন ফিটনেস নিয়ে নাথান ক্যালির সঙ্গে কাজ করেছেন তাসকিন আহমেদ ও মুশফিক হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে শনিবার থেকে চট্টগ্রামে ক্যাম্প করবে টাইগার ক্রিকেটাররা। মিরপুরের সবাই যখন ব্যস্ত ব্যাট ও বল হাতে নিজেদের ঝালিয়ে নিতে, তখন 22 গজে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেই টুর্নামেন্টে পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে এই স্পিড স্টার। তবে পুরোপুরি সুস্থ হতে নাথান ক্যালির সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তার সঙ্গে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন মুশফিক হাসানও। পায়ের মাসলের শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের অনুশীলন করছেন এই দুই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে সাদা পোশাকে গলে লড়াই করছে বাংলাদেশ। সঙ্গে মিরপুরেও নিজেদের প্রস্তুত করছেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। অনুশীলনে ছিলেন মুস্তাফিজ, হৃদয়, রিশাদ শরীফুল্লাহ। ব্যাটিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাওহিদ, হৃদয়, নাইম শেখ সহ আরও অনেকে। শ্রীলঙ্কার বোলারদের চ্যালেঞ্জ জানাতে বিভিন্ন ধরনের শটও ট্রাই করেছেন টাইগার ব্যাটাররা। ছিলেন পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানো। মিরপুরের ইনডোরে প্রস্তুতি সেরেছেন মুস্তাফিজ, রিশাদ, সাকিবরা। সাদা বলে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই মাঠে নামতে হবে টাইগার বোলারদের। অনুশীলনের মাঝেই সুখবর পেয়েছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে আবারও দল পেয়েছেন তিনি। ড্রাফট থেকে হুবার হারিকেন্স দলে ভিড়িয়েছে এই লেগিকে। ব্যাটিং বোলিং সেশন শেষে মূল মাঠে ফিল্ডিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ক্যাচ থ্রো নিয়ে কাজ করেছেন ফিল্ডিং কোচ। শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে চট্টগ্রামে ক্যাম্পে যোগ দেবেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে দল পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। ড্রাফট থেকে তাকে স্কোয়াডে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স। গেলবারও তাসমানিয়া পারের এই দলটি কিনেছিল রিশাদকে। তবে একই সময় বিপিএল চলমান থাকায় তাকে ছাড়েনি তার ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল। ফলাফল এনওসি পাওয়া হয়নি বিসিবির পক্ষ থেকে। এবারও আছে সেই জটিলতা। তবুও ড্রাফটের দ্বিতীয় রাউন্ডেই রিশাদকে দলে নেয় হোবার্ট। সবশেষ পিএসএল এ লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন এই টাইগার লেগি। সঙ্গে দলের প্রয়োজনে ব্যাটও করতে পারেন তিনি। তবে রিশাদ দল পেলেও অন্য কোনো টাইগার ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এবারের ড্রাফটে মোট 11 বাংলাদেশি ক্রিকেটারের নাম দিয়েছেন। দেশের ফুটবলের ভেন্যু সংকট কাটাতে নীলফামারী স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর পরিকল্পনা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। দেশের উত্তর দক্ষিণাঞ্চলে ক্রিকেট ও ফুটবল ছড়িয়ে দিতে এরই মধ্যে স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে আগামী বছরের ক্যালেন্ডার সাজানোরও পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এছাড়াও ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য আগামী 1 সপ্তাহের মধ্যে একটি কমিশন গঠনের সিদ্ধান্ত জাতীয় ক্রীড়া পরিষদের। দেশের ফুটবলের ভেন্যু সংকট বেশ পুরনো। যে সমস্যায় মাঠে খেলা গড়াতেই হিমশিম খেতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, এবার সেই সংকট কাটাতে উদ্যোগী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় স্টেডিয়াম ঢাকা, চট্টগ্রাম স্টেডিয়াম আর সিলেট স্টেডিয়াম ছাড়া ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যু নেই বললেই চলে। এবার সেই ভেন্যু খরা ঘোচাতে নীলফামারী স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এছাড়াও ক্রিকেট ও ফুটবলে ভেন্যু বাড়াতে উত্তর ও দক্ষিণাঞ্চলের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যেই। আমরা এইসব বিষয়গুলো নিয়ে বাফুফের সাথে কাজ করছি। আমরা চেষ্টা করব, কতটুকু করতে পারবো জানি না, তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে জানান দীর্ঘদিন ধরে খেলা হয় না, সেখানে একটা খেলা আয়োজন করতে গেলে ফ্লাডলাইট থেকে শুরু করে অনেক কিছু অব্যবহৃত থাকার কারণে স্টেডিয়ামগুলোর খুব নাজেহাল দশা। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সেই অনুযায়ী আমরা দ্রুত কাজ করে অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দেব। ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য আগামী 1 সপ্তাহের মধ্যে একটি কমিশন গঠনের পরিকল্পনা এনএসসির, যার মাধ্যমে ফেডারেশনগুলোর প্রয়োজনীয় সংস্কারের রিপোর্ট জমা দেবে কমিটি। সেই রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশনগুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে। আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের কমিটি অ্যাডহক কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যেই কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে,
আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। এদিকে তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই, যে কারণে আগামী 1 বছরের জন্য বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের একটি ক্যালেন্ডার সাজানোর লক্ষ্য নির্ধারণ করেছে এনএসসি। ইউনিয়ন পর্যায় থেকে এই খেলাটা শুরু হয় এবং প্রতিটা ইউনিয়নের টিম থাকে, সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে পরবর্তী টিম গঠিত হয় এবং মেয়েদের বালিকাদের ক্ষেত্রে যে উপজেলা পর্যায় থেকে এবং প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্ট। আপনারা জানেন এটা একটা ট্যালেন্ট হান্টের মতো হিসেবে কাজ করে এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি হওয়া উচিত এবং আমরা সেভাবেই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি আমরা আয়োজন করতে পারি। একই সাথে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা, ওইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আমরা আরও বাড়াবো, যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেইন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর কোচ হাভিয়ার কাবরেরার পরিকল্পনা আর স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা চলছেই। কোচ হটাও ইস্যুতে 2 ভাগে বিভক্ত ফেডারেশন কর্তারাও। যদিও কোচ পরিবর্তন ইস্যু নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বল ঠেলে দিলেন বাফুফের কোর্টেই। প্রথমত হচ্ছে আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকে নিতে হবে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। শুভমান গিলের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের এই টেস্ট দিয়ে নতুন যুগে প্রবেশ করবে ভারতের ক্রিকেট। বিমান দুর্ঘটনায় ক্ষতবিক্ষত ভারতীয়দের হৃদয়ে টেস্ট জিতে স্বস্তি উপহার দিতে চান ঋষভ পন্থ। স্বাগতিক কন্ডিশনে কোনো ছাড় নয় হুঙ্কার দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। হাসি মুখে 2 কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার ও অ্যান্ডারসন ট্রফি উন্মোচনের মাহেন্দ্রক্ষণে দুজনেই জানালেন বিসিসিআই ও ইসিবির এমন সিদ্ধান্তে গর্বিত ও সম্মানিত তারা। দুদেশের ক্রিকেট দ্বৈরথের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন এই 2 ক্রিকেটার। তাই তো সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির নামের পরিবর্তে নতুন নামে মাঠে গড়াচ্ছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ। গত 14ই জুন হওয়ার কথা ছিল 5 ম্যাচ সিরিজের ট্রফি উন্মোচন এই অনুষ্ঠান, তবে আগের দিন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্থগিত করা হয় আয়োজন। ইংল্যান্ডের বিপক্ষে এ টেস্ট দিয়ে শুভমান গিলের নেতৃত্বের অভিযান শুরু হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতেই তারুণ্য নির্ভর দল নিয়ে চ্যালেঞ্জ থাকবে তার সামনে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে ভারত। নেটে অনুশীলনের সময় পাঁজরে ব্যথা পেয়েছেন করুণ নায়ার। পেসার প্রসিদ্ধ কৃষ্ণার বলে নেটে ব্যাটিং করার সময় চোট পান তিনি। 2017 সালের সবশেষ ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন নায়ার। হেডিংলি টেস্ট অন্য সবার চেয়ে আলাদা তার কাছে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের পুরস্কার এবার 8 বছর পর দলে ফিরে পেয়েছেন নায়ার। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে 303 রানে অপরাজিত ইনিংস খেলার সুখস্মৃতি আছে নায়ারের। তাই মিডল অর্ডারে তার উপর আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। তবে চোট পেলেও মাঠে নামার ব্যাপারে আত্মবিশ্বাসী নায়ার। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরে ব্যাটিং অর্ডারে আসছে বেশ কিছু পরিবর্তন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সহ অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছেন অধিনায়ক গিল 4-এ ব্যাট করবেন, 5-এ দেখা যাবে তাকে। সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার বিষয়টিও। সব মিলিয়ে জয় দিয়ে সিরিজ শুরুর অপেক্ষায় টিম ইন্ডিয়া। তবেই সবার মনে দুর্ঘটনার দুঃসহ স্মৃতি কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন পন্থ। এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমাদের মাঠে নিজেদের প্রমাণ করতে হবে। ইংল্যান্ডের বোলিং লাইন আপ বেশ ভালো, আমাদের সেটা মোকাবেলা করেই ম্যাচ জিততে হবে। বিমান দুর্ঘটনার শোক এখনো বয়ে বেড়াচ্ছে সবাই, তবে আমরা যদি হেডিংলিতে জয় পাই তবে সবার কষ্ট কিছুটা হলেও কমবে। প্রতিপক্ষ ইংল্যান্ডও হোম কন্ডিশনে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না। একাদশে একমাত্র স্বীকৃত স্পিনার শোয়েব বশির। পেস বোলিং লাইন আপে অলরাউন্ডার ক্রিস ওকসের সঙ্গে থাকছেন ব্রাইডন কার্স ও জস টাং। জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপদের সঙ্গে হ্যারি ব্রুকের মতো বিধ্বংসী ব্যাটসম্যান আছেন প্রথম টেস্টের দলে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে 171 রানের চমৎকার ইনিংসের পুরস্কার পেয়েছেন অলি পোপ। 3-এ ব্যাটিংয়ে নামবেন তিনি। সব মিলিয়ে জয় নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক স্টোকস। ভারতের বিপক্ষে খেলা সবসময় রোমাঞ্চের। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করব। পোপের ব্যাটিং অর্ডার পরিবর্তনে অনেকেই সমালোচনা করছেন, তবে আমি জানি সে কতটা কার্যকর।
গত ডিসেম্বরের পর এই প্রথম ইংল্যান্ড দলে ফিরেছেন অলরাউন্ডার ওকস। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা কার্সের সামনে চ্যালেঞ্জ প্রথমবারের মতো নিজেদের মাটিতে জ্বলে ওঠার। আবহাওয়া অফিস জানিয়েছে হেডিংলি টেস্টের প্রথম দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দ্বিতীয় দিন হালকা বৃষ্টি হতে পারে। পারভিন আক্তার, সময় সংবাদ। বড় ধরনের আর্থিক জরিমানার মুখে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ড বিসিসিআই। অন্যায়ভাবে চুক্তি বাতিল করে 539 কোটি রুপি ক্ষতিপূরণ গুনতে হচ্ছে সংস্থাটিকে। এর মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কোচি টাস্কার্স কেরালাকে 385 কোটি 50 লাখ রুপি আর রেন্ডেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে দিতে হবে 153 কোটি 34 লাখ রুপি। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকছে বিসিসিআই, এর জন্য সংস্থাটিকে সময় দেওয়া হয়েছে 36 সপ্তাহ। সবকিছুতেই নিজেদের আধিপত্য দেখানো, জিততে চাওয়ার রেওয়াজ বেশ পুরনো বিশ্ব ক্রিকেটের সবচাইতে প্রভাবশালী বোর্ড বিসিসিআই এর। মাঠ কিংবা ক্রিকেটীয় কূটনীতি সব জায়গাতেই চলে তাদের খবরদারি। তবে এবার তারাই ভূপাতিত হলো নিজ দেশে, দেখলো মুদ্রার উল্টো পিঠ। সমস্যার সূত্রপাত ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলকে নিয়ে। 2011 সালের আইপিএলে প্রথম ও একবারই খেলেছিল কোচি টাস্কার্স কেরালা। সে বছর 10 দলের টুর্নামেন্টে 8 নম্বর হয়েছিল তারা। তবে সে সময় বিসিসিআই অভিযোগ তোলে ফ্র্যাঞ্চাইজিটি ব্যর্থ হয়েছে সময় মতো ব্যাংক গ্যারান্টি দিতে, যে কারণে সে সময় তাদের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিসিআই। যদিও শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। তারা শরণাপন্ন হন আদালতের। পরে 2015 সালে স্বতন্ত্র সালিসি আদালত বিসিসিআই সিদ্ধান্তকে ভুল বলে ঘোষণা দেয় এবং কোচি মালিক পক্ষের পক্ষে রায় দেয়। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, কিন্তু গেল মঙ্গলবার বোম্বের হাইকোর্ট তা খারিজ করে মধ্যস্থতাকারী রায়ের পক্ষে রায় দেয়, যার মানে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে এর সঙ্গে সংশ্লিষ্ট 2 মালিকানাধীন প্রতিষ্ঠানকে। বোম্বে হাইকোর্টের বিচারপতি রিয়াজ আই চাগলার রায় অনুসারে প্রায় 539 কোটি রুপি ক্ষতিপূরণ গুনতে হবে বিসিসিআইকে, যার মধ্যে কোচি টাস্কার্স কেরালাকে 385 কোটি 50 লাখ রুপি আর রেন্ডেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে দিতে হবে 153 কোটি 34 লাখ রুপি। যদিও আদালত বলছেন আরবিট্রেশন অ্যাক্টের 34 ধারা অনুযায়ী তাদের এখতিয়ার খুবই সীমিত। সঙ্গে বিসিসিআই এর সমালোচনাও করেন আদালত। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এখনই ক্ষতিপূরণ দিতে হচ্ছে না। সংস্থাটিকে 36 সপ্তাহ সময় দেওয়া হয়েছে আপিলের জন্য। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলা ইরান ইসরায়েলের। সংঘাতে জড়ানো নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে। যোগ দিলে নরক হবে পুরো অঞ্চল, তেহরানের হুঁশিয়ারি। নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, পরিবর্তন এনে আচরণবিধির খসড়া চূড়ান্ত করল নির্বাচন কমিশন। সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী। বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে বিএনপি। পরিবর্তন চায় জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দল। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে মত। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত। ওই দিনের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। কমিটি গঠন। এবং 253 জনের গুমের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। বেশি জড়িত র্যাব। ভারতীয় গোয়েন্দা বাহিনীরও সংশ্লিষ্টতা পাওয়ার দাবি। ক্ষমতা ধরে রাখতে বিরোধী মত দমনের অভিযোগ। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।